ওয়ার্ল্ড ওয়ার টু এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ একটি যুদ্ধ। এই যুদ্ধে 50টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল এবং পৃথিবীর প্রত্যেকটি দেশ কোনো না কোনোভাবে এই যুদ্ধের সাথে যুক্ত ছিল। এই যুদ্ধে 6 থেকে 8 কোটি মানুষের মৃত্যু হয়েছিল এবং যার মধ্যে 5.5 কোটি ছিল সিভিলিয়ান। এই যুদ্ধের সময় অনেক টেকনোলজি ডেভেলপ হয়েছিল যেগুলো আমরা আজও ব্যবহার করে থাকি। এই যুদ্ধটি ছিল অনেক বড়, 6 বছর চলেছিল। এই একটি ভিডিওতে সবকিছু কভার করা পসিবল না। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সামারি জানব। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ওয়ার্ল্ড ওয়ার 2 কিভাবে শুরু হয়েছিল এবং যুদ্ধ চলাকালীন কি ঘটনা ঘটেছিল এবং এই যুদ্ধ কিভাবে শেষ হয়েছিল। এটা মূলত শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1918 সালে, যেখানে জার্মানি হেরে গিয়েছিল। এই যে জার্মানি হেরে গিয়েছিল যাদের কাছে অ্যালাইস আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালির কাছে, এই যে মিত্র শক্তি ছিল তারা জার্মানিকে বলে এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এটি পুরোপুরি তোমাদের ভুল, এখন ক্ষতি হয়েছে এই যুদ্ধে, সকল ক্ষতিপূরণ আপনাদেরকে দিতে হবে। জার্মানদের অনেক এরিয়া নিয়ে নেওয়া হয়, তাদের টেরিটরি ছোট করে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় তারা কোনো এয়ারফোর্স রাখতে পারবে না, তাদের মিলিটারি সাইজ অনেক ছোট থাকবে এবং তারা কোনো সাবমেরিন বানাতে পারবে না। এ ধরনের অনেক স্যাংশন তাদের উপর দিয়ে দেওয়া হয়। এর ফলে জার্মানি মানুষের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়। তারা মনে করে যুদ্ধ তো সবাই করেছিল, তাহলে সকল ফাইন, সকল দায়ভার তাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে। জার্মানির উপর এত বেশি ফাইন লাগানো হয়েছিল যে তাদের অর্থনীতি পুরো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর জার্মানিতে হাইপার ইনফ্লেশন দেখা দেয় 2022 এবং 23 সালে। জার্মানদের কারেন্সি ভ্যালু একবারে শেষ হয়ে যায়। ধরে নিন আপনি একটি ব্রেড কিনবেন, সেজন্য আপনাকে 5 লক্ষ টাকা খরচ করতে হচ্ছে, এরকম অবস্থা হয়েছিল সে সময়। যখন জার্মানির অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, তাদের অর্থনীতি ভেঙে পড়ে এবং মানুষ খাবার পাচ্ছিল না এবং তারা সামরিকভাবে অনেক দুর্বল ছিল, সে সময় একজন ব্যক্তি সামনে আসে, অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে সার্ভিস দিয়েছিল এবং সে মানুষকে বোঝাতে শুরু করে, আপনারা যদি আমাকে ভোট দেন, আমার দলকে জেতান, তাহলে আমি পুরো জার্মানিকে পরিবর্তন করে দেব। তার পার্টির নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, এটাকে ইংলিশে নাজি পার্টি বলা হয়। হিটলার প্রথম দিকে সাকসেস পাচ্ছিল না, সে ক্ষমতায় আসার চেষ্টা করে, বিপক্ষ দল থেকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু সে সফলতা পাচ্ছিল না। তবে তার একটা ভালো গুণ ছিল, সে অনেক ভালো স্পিচ দিতে। এভাবে ধীরে ধীরে মানুষ তার সাথে যুক্ত হতে থাকে এবং একসময় দেখা গেল 1933 সালে অ্যাডলফ হিটলার তার হাতে ক্ষমতা পেয়ে যায় এবং সে হয়ে যায় জার্মানির চ্যান্সেলর। এই চ্যান্সেলর হওয়ার পর 1 বছর পরে 1934 সালে সে নিজেকে সুপ্রিম লিডার হিসেবে দাবি করে, ফিউরার, তার উপরে কোনো লিডার থাকতে পারবে না, সকল ক্ষমতা তার হাতে থাকবে, সকল ডিসিশন সে নিবে। এর সাথে সাথে হিটলার অনেক পরিবর্তন নিয়ে আসে। আর্ম ফোর্সে সে অনেক ব্যাপক পরিবর্তন করে। সে বলে এখন থেকে যেসব সৈনিক আর্মিতে জয়েন করবে তারা জার্মানির কসম খাবে না, তারা হিটলারের কসম খাবে। ক্ষমতায় আসার পর সে অনেক বড় বড় পরিবর্তন করে। এর মূল একটা কারণ ছিল, সে চাইছিল সকল ক্ষমতা যেন তার হাতে থাকে, তার হাত থেকে যেন কোনো ক্ষমতা বের হয়ে না যায়। তবে এর পাশাপাশি সে দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক কাজ করে, অনেক প্রজেক্ট লঞ্চ করে, অনেক বিল্ডিং বানায় এবং অনেক স্কুল কলেজ বানায়, যার ফলে যেসব মানুষের হাতে জব ছিল না তারা ধীরে ধীরে জব পেতে শুরু করে। আস্তে আস্তে জার্মানির ইকোনমি উপরে উঠতে শুরু করে এবং এর সাথে সে সবচেয়ে বড় যে কাজটি করে, জার্মানির রিআর্মামেন্ট। তার উপর যেই স্যাংশন গুলো লাগানো হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর, এলাই শক্তি লাগিয়েছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। তা একটি ট্রিটিতে বলেছিল যে আমেরিকা কোনো এয়ারফোর্স রাখতে পারবে না, সাবমেরিন বানাতে পারবে না এবং তাদের মিলিটারি অনেক ছোট থাকবে। হিটলার আস্তে আস্তে এই চুক্তিটি ভাঙতে শুরু করে। সে অনেক গোপনীয়তা মেনটেন করছিল, সে ভিতরে ভিতরে তাদের এয়ারফোর্স গঠন করেছিল, নতুন নতুন ট্যাঙ্ক বানাচ্ছিল এবং সবকিছু সে নীরবতার সাথে করছিল। যখন জার্মানির ইকোনমি আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং অনেক শক্তিশালী হয়ে যায়, এয়ারফোর্স শক্তিশালী হয়, মিলিটারি শক্তিশালী হয়, তখন হিটলার সবার সামনে, মানুষের সামনে বলা শুরু করে, হ্যাঁ ভাই, আমি দেশের মিলিটারিকে শক্তিশালী করে ফেলেছি। এখন যারা বাকি ইউরোপিয়ান দেশ ছিল, যারা ওয়ার্ল্ড ওয়ার 1-এ জার্মানিকে হারিয়েছিল, তারা ভয় পেয়ে যায়। জার্মানি তো এই সময়ে, এই যে গ্যাপটা পেয়েছিল, এই সময় নিজেদেরকে শক্তিশালী করে সামরিকভাবে বিশেষ করে, কিন্তু ইউরোপিয়ান আদার যে কান্ট্রিগুলো ছিল তারা এই কাজটি করেনি। তারা মনে করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর এত বড় বিশ্বযুদ্ধ আর হবে না, সেজন্য তারা তাদের মিলিটারিতে এত বেশি শক্তি বৃদ্ধি করেনি। ইউরোপে আরেকজন বড় প্লেয়ার ছিল, সে হিটলারকে এসব কাজে
সাহায্য করছিল অনেক কাছ থেকে। সে ছিল হচ্ছে ইটালির লিডার মুসোলিনি। আপনারা যদি ওয়ার্ল্ড ওয়ার 2 এর ম্যাপ দেখেন তাহলে দেখবেন যে জার্মানি একবার নিচের দিকে রয়েছে, ইটালি মানে প্রতিবেশী বলতে পারেন, বাংলাদেশ ইন্ডিয়ার মতো। তো এইখানে এই ইটালির প্রেসিডেন্ট ছিলেন মুসোলিনি। সেও বিশ্বাস করতো দেশের সকল ক্ষমতা একজন ব্যক্তির কাছে থাকা উচিত এবং সেই ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করবে। ওই ব্যক্তির যদি কোনো কিছু ঠিক বলে তাহলে ঠিক, কোনো কিছু ভুল বললে ভুল, মানে সবকিছুর ডিসিশন সে নেবে। সাধারণ মানুষ কোনো ভুলকে আইডেন্টিফাই করে সেটাকে ভুল বলার ক্ষমতা তার হাতে থাকবে না। এই জন্য জার্মানির হিটলার এবং ইটালির মুসোলিনির মধ্যে অনেক মিল ছিল। বলা হয়ে থাকে হিটলার মুসোলিনি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল জার্মানিতেও ফ্যাসিস্ট গভর্নমেন্ট চালানোর জন্য। এছাড়াও নাজি বাড়ির যে পলিসি ছিল সেগুলো ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে অনেকটা মিল ছিল। আর এই কারণেই মূলত হচ্ছে ইটালির মুসোলিনি এবং হিটলারের মধ্যে অনেক মিল ছিল। 1938 সালে হিটলার তার ট্রুপসকে পাঠায় অস্ট্রিয়াতে এবং অস্ট্রিয়াকে বলে এখন থেকে অস্ট্রিয়া জার্মানির অংশ। এই যে জার্মানি হিটলার এত কিছু করছিল, কিন্তু ইউরোপিয়ান আদার যে কান্ট্রিগুলো রয়েছিল তারা কিন্তু কিছুই বলছিল না, তারা চুপচাপ ছিল। এটাকে বলা হয় পলিসি অফ অ্যাপার্সমেন্ট। মানে জার্মানির সাথে যেহেতু অন্যায় হয়েছে, তাদের কিছু অংশ নিয়ে নেওয়া হয়েছে, তাদের টেরিটরি ছোট হয়ে গিয়েছে, সেহেতু তারা তাদের কিছু অংশ ফেরত নিচ্ছে। এভাবে তাকে কেউ আর কিছু বলছিল না। কিন্তু জার্মানি আস্তে আস্তে তাদের টেরিটরি বাড়ানো শুরু করেছিল, তারা ধীরে ধীরে বিভিন্ন জায়গা দখল করছিল। জার্মানি জানতো যে তাদেরকে আটকানোর মতো কোনো শক্তি বর্তমানে ইউরোপে নেই। 1938 সালের সেপ্টেম্বরে হিটলার বলে জার্মানির বাউন্ডারির কাছে যুগোস্লাভিয়ার যে বাউন্ডারি রয়েছে সেখানে একটি রিজিয়ন আছে, সুডেটেনল্যান্ড। যেহেতু এই সুডেটেনল্যান্ডে জার্মানির অনেক মানুষ বাস করে, সেজন্য এই টেরিটরি জার্মানির অংশ। এবার বাকি দেশগুলো আপত্তি জানাতে শুরু করে, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স। হিটলার তাদেরকে বলে আপনারা এখানে আসুন, আমরা কথা বলে এটা সলভ করে নিব। এরপর হয় মিউনিখ এগ্রিমেন্ট, যেখানে সকল লিডাররা আসে এবং তারা বলে এবারের মতো আমরা হিটলারকে এটি করতে দিই। হিটলারও বলে এরপর আমি আর কোনো টেরিটরি ডিমান্ড করব না, এটাই আমার শেষ। এবং এখানে যে লিডারগুলো এসেছিল তারা সবাই মিলে এই ডকুমেন্টে সাইনও করে দেয়। এরপর যুগোস্লাভিয়ার সুডেটেনল্যান্ড জার্মানি নিয়ে নেয় এবং এই ব্যাপারে যুগোস্লাভিয়ার সরকারকে কোনো কিছু বলার সুযোগই দেওয়া হয়নি। এমনকি মিউনিখ যে এগ্রিমেন্টটা হয়েছিল সেখানেও তাদেরকে ডাকা হয়নি। ইউরোপিয়ান দেশগুলো খুব ভালোভাবে জানতো যে এই মুহূর্তে তারা হিটলারের কাছে বা জার্মানির কাছে পারবে না, সেজন্য তারা সময় নষ্ট করছিল। এটা তো হচ্ছিল ইউরোপে, কিন্তু একই সময় যদি আপনারা প্যাসিফিকে তাকান তাহলে দেখবেন একই সময়ে জাপান অনেক শক্তিশালী হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধে জাপান অ্যালাইদের সাথে ছিল, তাদের হয়ে যুদ্ধ করেছিল, কিন্তু এখন তারা চাচ্ছিল তারা নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী করবে। যেমন ইউরোপে ছিল হচ্ছে জার্মানি, ফ্রান্স, তারাও এই প্যাসিফিকে তাদের নিজেদের শক্তিকে তুলে ধরতে চায়। জাপানিজরা বলতো এশিয়া ইজ ফর এশিয়ানস। তারা মনে করতো এই যে ইউরোপিয়ান কান্ট্রিতে যে কলোনি ছিল প্যাসিফিকে, তারা মনে করতো যে এগুলো এশিয়ানদের হওয়া উচিত, মানে জাপানের হওয়া উচিত। এগুলো ইউরোপিয়ান কোনো কান্ট্রির কলোনি হয়ে কেন থাকবে এশিয়াতে? এই কলোনির মধ্যে ছিল আমেরিকানের কলোনি, ফ্রেঞ্চ কলোনি এবং ব্রিটিশ কলোনি। এই বিশ্বাস থেকে জাপান তাদের শক্তি বাড়াতে থাকে এবং জাপানিজ গভর্নমেন্ট নিজেদেরকে এক্সপ্যান্ড করতে শুরু করে। আপনারা ম্যাপ দেখলে দেখবেন জাপান একটি দ্বীপ রাষ্ট্র, তো তাদের যেহেতু অনেক বড় বড় রাষ্ট্র দখল করতে হবে সেজন্য তাদের অনেক বেশি শক্তির প্রয়োজন, যেমন চীন। এবং এই দখল করার জন্য বা আক্রমণ করার জন্য তাদের অনেক বেশি র মেটেরিয়ালের প্রয়োজন ছিল। তারা খুব ভালোভাবে জানতো যে এই র মেটেরিয়াল ছাড়া তারা যুদ্ধে বেশি দিন টিকতে পারবে না। এই জন্য 1931 সালে চায়নার যে নর্থ ইস্টের জায়গা রয়েছে মাঞ্চুরিয়া, সেটা জাপান দখল করে নেয়। জাপান অলরেডি কোরিয়াকে দখল করে ফেলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান কান্ট্রি এবং জাপান মিলে একটি লিগ করেছিল, লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনে তারা ডিসাইড করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর তারা আর কোনো যুদ্ধে জড়াবে না, তারা আর কোনো আক্রমণ কোথাও করবে না। জাপান আবার এই লিগ অফ নেশনের সদস্য ছিল। তখন লিগ অফ নেশনস এর বাকি দেশগুলো বলে আমরা তো আর কোনো যুদ্ধে না জড়ানোর ডিসিশন নিয়েছিলাম, তাহলে তোমরা কেন নতুন করে যুদ্ধে জড়ালে? তখন সেখানে উপস্থিত জাপানের যে লিডার ছিল সে বলে ইউরোপ যেমন বিভিন্ন জায়গায় এশিয়া এবং আফ্রিকায় নিজেদের কলোনি বানিয়ে রেখেছে, আমরা কেন পারবো না? এটা বলার পর জাপানিজ লিডার সেখান থেকে বের হয়ে যায়। এরপর জার্মানি লিগ অফ নেশনস থেকে বের হয়ে যায় এবং এর কিছুদিন পরে ইতালি এবং জার্মানিও লিগ অফ নেশনস থেকে বের হয়ে যায়। 1931 সালে জাপান চায়নাকে তো ইনভেট করে ফেলেছিল, কিন্তু 1937 সালে মানে 6 বছর পর
চায়নার প্যাকিং রিজিয়নে একটা ইনসিডেন্ট হয়। এই ইনসিডেন্টটির নাম ছিল মার্কো পোলো। এখানে চায়না এবং জাপানিজ সৈন্যদের মধ্যে গোলাগুলি হয় এবং টেনশন অনেক বেড়ে যায়। এখানে জাপান তাদের কারণ পেয়ে যায় চায়নার উপর আক্রমণ করার। এরপর জাপানিজ সৈন্যরা চায়নার সাংহাইয়ে ল্যান্ড করা শুরু করে। 1937 সালের নভেম্বরে জাপানিজরা সাংহাই দখল করে ফেলে এবং এর 1 মাস পর চায়নার ক্যাপিটাল নানজিং দখল করে ফেলে। এবং এই নানজিং দখল করার পর সেখানকার যে লোকাল মানুষ রয়েছে তাদের উপর অনেক নির্যাতন চালানো হয়। তো ইউরোপে আমরা 1939 সালে চলে এসেছি। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগের সময়। তখন অলরেডি সিনো জাপানিজ ওয়ার প্যাসিফিকে চলছিল, কিন্তু হিটলার এখন পর্যন্ত মানে এই সময় পর্যন্ত অনেক বড় মিলিটারি অ্যাকশন কোথাও নেয়নি। মিউনিক এগ্রিমেন্টের পর তারা শান্ত হয়ে গিয়েছিল, তারা আর কোনো বড় মিলিটারি অ্যাকশন কোথাও নেয়নি, কিন্তু এখন তারা প্ল্যান করছে তারা পোল্যান্ডকে দখল করবে। তাই জার্মানি এটা খুব ভালোভাবে জানতো যে তারা যদি পোল্যান্ডে অ্যাটাক করে তাহলে ফ্রান্স এবং ব্রিটিশরা তাদের উপর যুদ্ধ ঘোষণা করে দেবে এবং অন্য দিক থেকে সোভিয়েতরাও যুদ্ধ ঘোষণা করতে পারে। সেই সময় জার্মানির লিডার ছিল হিটলার এবং সোভিয়েত ইউনিয়নের লিডার ছিল স্টালিন। এবং তাদের যে ব্যক্তিত্ব, তাদের চিন্তাধারা, তাদের আইডিওলজি সবগুলোই ছিল ভিন্ন, তাদের মধ্যে কোনো প্রকার মিল ছিল না। কিন্তু হঠাৎ করে একটা নিউজ শোনা যায় 1939 সালের 23 আগস্ট। তারা একটি চুক্তি করে এবং এটি ছিল নন এগ্রেশন প্যাক্ট। এখানে জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন ডিসাইড করে তারা একে অপরের সাথে কোনো প্রকার যুদ্ধে জড়াবে না। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের মোলোটভ এবং জার্মানির রুজভেল্টের মধ্যে। এই প্যাক্টে তারা ডিসাইড করে তারা কোনো প্রকার যুদ্ধে একে অপরের সাথে জড়াবে না। এটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, শুধু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য নয়, পুরো পৃথিবীর জন্য। তবে হিটলারের এটি একটি চাল ছিল। সে চাচ্ছিল সে যখন পোল্যান্ডে অ্যাটাক করবে ইস্ট সাইড থেকে, তখন যেন সোভিয়েত ইউনিয়ন চুপচাপ বসে থাকে, তারা যেন কোনো প্রকার যুদ্ধে না জড়ায়। চুক্তিতে তারা এটাও ছিল যে তারা যখন পোল্যান্ডে অ্যাটাক করবে এই সাইড থেকে, অপর দিক থেকে সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডে অ্যাটাক করবে এবং এই দখল করার পর পোল্যান্ডকে তারা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিবে। সেপ্টেম্বর 1, 1939 জার্মানি ফাইনালি পোল্যান্ডের উপর অ্যাটাক করে। ব্রিটেন এবং ফ্রান্স আগে বলে রেখেছিল পোল্যান্ডের উপর যদি অ্যাটাক করা হয় তাহলে তারা ওয়ার ডিক্লেয়ার করবে এবং তারা সেটাই করে। 3 সেপ্টেম্বর ব্রিটেন এবং ফ্রান্স ওয়ার ডিক্লেয়ার করে দেয়। এরপর 17 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নও ইস্ট সাইড থেকে পোল্যান্ডে অ্যাটাক করা শুরু করে দেয়। তবে এই সোভিয়েত যে পোল্যান্ডের উপর অ্যাটাক করেছিল, এইখানে ফ্রান্স এবং ব্রিটেন কেন সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ ঘোষণা করেনি, আপনারা যদি এই ব্যাপারটা জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু পোল্যান্ড সে সময় দুইটি ফ্রন্টে দুইটা দেশের সাথে যুদ্ধ করছিল, তারা দুইটা দেশের সাথে একসাথে দুইটা ফ্রন্টে যুদ্ধ করার মতো শক্তিশালী ছিল না, সেজন্য তারা একসময় যুদ্ধে হেরে যায়। এবং যেটা আগে থেকে ডিসাইড করা ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি পোল্যান্ডকে হাফ হাফ করে ভাগ করে নেয় নিজেদের ইনফ্লুয়েন্স ধরে রাখার জন্য। ফ্রান্স এবং ব্রিটেন সরাসরি পোল্যান্ডকে কোনো মিলিটারি সহযোগিতা করে নেই, সেজন্য পোল্যান্ড খুব তাড়াতাড়ি যুদ্ধে হেরে গিয়েছিল। এর মূল কারণ ছিল তারা ভয় পাচ্ছিল তারা সরাসরি যদি যুদ্ধে সহায়তা করে পোল্যান্ডকে তাহলে জার্মানির সাথে তাদের যুদ্ধ লেগে যাবে। তারা এই সময় যুদ্ধের জন্য রেডি ছিল না। তারা ওয়ার তো ডিক্লেয়ার করে দিয়েছিল, কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে জড়াচ্ছিল না, তারা ডিফেন্সিভ পজিশনে ছিল। এই জন্য তারা যখন ওয়ার ডিক্লেয়ার করে এবং যখন অ্যাকচুয়ালি যুদ্ধটা শুরু হয় এর মধ্যে অনেকটা গ্যাপ ছিল। তারা এই গ্যাপের সময়টুকুতে কিছু করেনি, জাস্ট চুপচাপ দেখছিল কি হয়। এই সময়টাকে ফনি ওয়ার বলা হয়। সোভিয়েত ইউনিয়ন যে শুধু পোল্যান্ডকে আক্রমণ করেছিল এমন নয়, 1939 সালে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডেও আক্রমণ করেছিল। এটাকে উইন্টার ওয়ার বলা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেবেছিল তারা খুব তাড়াতাড়ি ফিনল্যান্ডকে দখল করে নেবে, কিন্তু তাদের এই ধারণা ভুল ছিল। ফিনল্যান্ড অনেক ভালোভাবে কামব্যাক করে ফাইট ব্যাক দেয়। তারা জিতে তো যায় যুদ্ধে, কিন্তু এই যুদ্ধটা তাদের জন্য একটা লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি করে, কারণ তারা অনেক বেশি সময় নিয়েছিল এই যুদ্ধটা জেতার জন্য। ফিনল্যান্ড সে সময় সোভিয়েত ইউনিয়নকে অনেক বেশি জ্বালিয়েছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এটা দেখে হিটলারের কনফিডেন্স বেড়ে যায়। হিটলার দেখে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডকে হারাতে এত বেশি সময় নিয়েছে, তাহলে আমরা সোভিয়েত ইউনিয়নকে খুব সহজে ইনভেড করে ফেলবো। ইস্টার্ন ফ্রন্টে ব্যাল্টিক স্টেটও সোভিয়েতের দখলে ছিল, মানে লাটভিয়া, ইস্টোনিয়া এবং লিথুনিয়া। 1940 সালের এপ্রিলে হিটলার নরওয়ে দখল করে। এরপর 10 মে সে বেলজিয়াম এবং নেদারল্যান্ডকেও দখল করে ফেলে এবং তার পরবর্তী গন্তব্য ছিল ফ্রান্স। এটা ছিল ওই ফ্রান্স যারা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে হারিয়েছিল। এখানে জার্মান বাহিনী একটা স্ট্র্যাটেজি ফলো করছিল। তারা অপোনেন্টের দুর্বল জায়গায় আক্রমণ করছিল অনেক বেশি শক্তি এবং অনেক দ্রুততার সাথে।
এবং এই ট্রিকটি তাদের কাজেও আসছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের স্ট্র্যাটেজি ছিল ডিফেন্সিভ। তারা ইস্ট থেকে যেন কোনো আক্রমণ হলে সেটাকে প্রতিহত করতে পারে, সেজন্য তারা সেখানে একটা স্ট্র্যাটেজি ফলো করেছিল, ফর্টিফিকেশন। তারা অনেক বড় বড় এবং উঁচু বাংকার বানিয়েছিল, যেগুলোর মধ্যে কিছু আবার আন্ডারগ্রাউন্ডও ছিল, যেন সেই দিক থেকে কোনো প্রকার আক্রমণ কেউ করতে না পারে। তবে জার্মানির সাথে বর্ডারে এই মেজিলো লাইন অনেক শক্তিশালী ছিল, কিন্তু অন্যান্য জায়গায় এই লাইনটা অনেক দুর্বল ছিল এবং কিছু কিছু জায়গায় তো এমন ছিল যেখানে এই ডিফেন্সিভ ফর্টিফিকেশন ছিলই না বা মেজিলো লাইনটা ছিলই না। এমন একটা জায়গা ছিল আর্ডেন্স রিজিয়ন, এই জায়গায় কোনো ডিফেন্সিভ ফর্টিফিকেশন ছিল না বা মেজিলো লাইন ছিল না। তবে জার্মান বাহিনী এই জঙ্গল দিয়েই তাদের ট্যাঙ্ক এবং পেঞ্জার্স নিয়ে আক্রমণ করে। এটা দেখে ফ্রেঞ্চ যে জেনারেলরা ছিল তারা অনেক বেশি অবাক এবং কনফিউজ হয়ে যায়। তারা তাদের সৈন্যদের ঠিক মতো অর্ডার দিতে পারছিল না। তারা ভাবছিল এত বেশি ট্যাঙ্ক কোথা থেকে আসছে। যত তাড়াতাড়ি ফ্রান্স হেরে গিয়েছিল, বলা হয়ে থাকে তাদের আর্মি এত দুর্বল ছিল না যত তাড়াতাড়ি তারা হেরে গিয়েছিল। তবে জার্মানি তাদের যে ট্রিক খাটিয়েছিল সেটার বা স্ট্র্যাটেজি ফলো করেছিল সেটার সুবিধা এখানে পায়। ব্রিটিশ এবং ফ্রান্সের যে আর্মি উপরের দিক থেকে আসছিল জার্মানির বাহিনীকে আটকানোর জন্য, তাদেরকে পিছন দিক থেকে জার্মান বাহিনী ঘিরে ফেলে। যখন ব্রিটিশরা বুঝতে পারে তারা এই জায়গায় তাদের সৈন্য নিয়ে আটকে যাবে, তখন তাদেরকে অর্ডার দেওয়া হয় পিছু হটার। এভাবে পিছাতে পেছাতে ডানকির্কের বিচে প্রায় 3 লক্ষ ব্রিটিশ এবং ফ্রান্স সৈন্য জমায়েত হয়। একসময় এমন অবস্থা হয় তাদের পিছনের দিকে পানি এবং সামনে জার্মান বাহিনী, তাদের কোথাও যাওয়ার কোনো উপায় ছিল না। এখানে ব্রিটেন তাদের সৈন্যদের এবং কিছু ফ্রান্সের সৈন্যদের উদ্ধার করতে সফল হয়। এটাকে মিরাকেল বলা হয়। এভাবে 1940 সালে 14 জুন জার্মানি প্যারিস দখল করে ফেলে এবং এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে যেখানে ফ্রান্সকে জার্মানি হারাতে পারেনি বা তাদের কাছে হেরে গিয়েছিল, এবার তারা ফ্রান্সকে হারিয়ে দেয়। বলা যায় এই সময় পর্যন্ত ইউরোপের সকল দেশ জার্মানির কাছে হেরে গিয়েছিল। এখন শুধু বাকি ছিল ব্রিটেন। ব্রিটেনের সুবিধা ছিল তারা দ্বীপ আইল্যান্ড রাষ্ট্র ছিল, তাদের চারপাশে ছিল পানি, সেজন্য সরাসরি ট্রুপস দিয়ে অ্যাটাক করে তাদেরকে দখল করা সম্ভব ছিল না বা অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার ছিল। এই জন্য হিটলার সিদ্ধান্ত নেয় সে ব্রিটেনের উপর অনেক বেশি বম্বিং করবে। এই জন্য জার্মান প্লেন লন্ডন এবং অন্যান্য যে মিলিটারি স্থাপনা রয়েছিল ইম্পর্টেন্ট, সেগুলোর উপর বম্বিং করা স্টার্ট করে দেয়। এটাকে তা ব্লিচ বলা হয়। ব্রিটেনও পাল্টা হামলা শুরু করে এবং এভাবে অনেকদিন যুদ্ধ চলে। এরপর এক সময় জার্মানি তাদের যে মিশন ছিল সেটা থেকে সরে আসে। বলা যায় এখানে ব্রিটেনের জয় হয়েছিল। এটাকে ব্যাটেল অফ ব্রিটেন বলা হয়। জার্মানির যে প্ল্যান ছিল ব্রিটেনকে ইনভেড করা, তারা তাদের এই প্ল্যান থেকে সরে আসে এবং তারা টার্গেট করে সোভিয়েত ইউনিয়নকে। আমি ভিডিওর প্রথমের দিকে বলেছিলাম 1939 সালে সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার নন অ্যাগ্রেশন প্যাক্ট। এই চুক্তির মূল বিষয় ছিল তারা একে অন্যের সাথে কখনো যুদ্ধ করবে না, কিন্তু হিটলার এই চুক্তি ভঙ্গ করে। হিটলার 22 জুন 1941 সালে তার ট্রুপসকে পাঠায় সোভিয়েত ইউনিয়নের উপর অ্যাটাক করার জন্য। সোভিয়েত ইউনিয়নের তখনকার লিডার স্টালিন যখন এটি শুনে সে বিশ্বাস করতে পারছিল না। সে নিজের কমান্ডার এবং জেনারেলদের উপর চিল্লাচিল্লি করছিল এবং তাদের কথা কোনোভাবেই বিশ্বাস করছিল না। কিছু সময় পর্যন্ত সে তো মানতেই পারেনি যে তাদের উপর অ্যাটাক হয়েছে। সে কমপ্লিটলি ডিসবিলিভে ছিল। তবে এটা সত্যি সত্যি হচ্ছিল। জার্মান বাহিনী এত দ্রুততার সাথে আগাচ্ছিল যে তারা খুব কম সময়ের মধ্যে লক্ষ লক্ষ সৈন্যকে জাস্ট ঘেরতে ছিল এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জার্মান বাহিনী এত দ্রুত এবং এত সহজভাবে সামনে এগোচ্ছিল যে মনে হচ্ছিল স্টালিন খুব সহজেই মস্কো হারাবে। এভাবে দখল করতে করতে জার্মান বাহিনী মাত্র 1 মাসের মধ্যে মস্কোর 300 কিলোমিটার রেঞ্জের মধ্যে চলে এসেছিল। এরপর হিটলার এবং তার কমান্ডারদের মধ্যে এমন কিছু কথোপকথন হয় যার ফলে হিটলার এমন কিছু ডিসিশন নেয় যার ফলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পুরো ইতিহাস চেঞ্জ হয়ে যায় এবং এই যে চেঞ্জটা হয়েছিল এটা জার্মানির এগেইনস্টে হয়েছিল। তারা ডিসিশন নেয় তারা তাদের ট্রুপসকে প্রথমে মস্কো দখল করতে না পাঠিয়ে তারা তাদের ট্রুপসকে প্রথমে সাউথে পাঠাবে। এর মূল কারণ ছিল জার্মান বাহিনী সেখানে খুব বেশি সুবিধা করতে পারছিল না এবং খুব দ্রুততার সাথে এগোতে পারছিল না। এরপর তারা সাউথ তো দখল করে ফেলে এবং এরপরে তারা চলে আসে মিডলে এবং মস্কো দখল করার জন্য মার্চ করে। কিন্তু ততদিনে অক্টোবর চলে এসেছিল এবং এই অক্টোবরে অনেক ঠান্ডা পড়ে এবং ঠান্ডা মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। তারা যখন মস্কোর দিকে মার্চ করছিল তখন তাদের অনেক র মেটেরিয়ালের সংকট ছিল, তাদের সৈন্যরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল এবং
অনেক দিন থেকে যুদ্ধ করার ফলে তাদের রসদও ফুরিয়ে আসছিল। পাশাপাশি ঠান্ডা অনেক বেশি ছিল এবং এর জন্য তাদের পৌঁছাতে একটু সময় নেয়। এরপর তারা 1941 সালের ডিসেম্বরে মস্কো গেটে চলে আসে এবং এখানে ব্যাটল অফ মস্কো হয়। এই যে জার্মান বাহিনী একটু সময় নিয়ে ফেলেছিল আর মস্কোতে অ্যাটাক করার জন্য, এই সুযোগটাকে সোভিয়েত ইউনিয়ন কাজে লাগায়। তারা প্রিপারেশন নেয়, তাদের শক্তি বাড়ে। এর ফলে এই ব্যাটল অফ সোভিয়েতে রেড আর্মি তথা সোভিয়েত ইউনিয়ন জিতে যায়। জার্মানির প্রথম সবচেয়ে বড় হার এই জায়গায় হয়। ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন জার্মানদের পিছু হটতে বাধ্য করে। ডিসেম্বর 1941 যে ইউরোপে যুদ্ধ হচ্ছিল, সেই সময় প্যাসিফিকে ইম্পর্টেন্ট কিছু হচ্ছিল। সেখানে যত ইউরোপিয়ান কলোনি ছিল সেগুলোকে থ্রেট করছিল জাপান, কিন্তু এখনও তারা ডিরেক্ট কোনো অ্যাটাক সেখানে করেনি। কিন্তু ব্রিটেন এবং আমেরিকা বুঝতে পারছিল জাপান অ্যাটাক করবে, এই জন্য তারা ওয়ার্নিং ইস্যু করা স্টার্ট করে। ফাইনালি আমেরিকা ওয়ার্নিং ইস্যু করে জাপানকে বলে, আপনারা যত জায়গা দখল করেছেন সেগুলো ফিরিয়ে দিন, না হলে আপনাদের তেলের সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে। সেই সময় জাপান ছিল একটা দ্বীপ রাষ্ট্র এবং ছোট, তারা সকল তাদের যে তেলের সাপ্লাই সেটা আসতো আমেরিকা থেকে। জাপানের জন্য এটা ছিল অনেক বড় একটা ব্যাপার, কারণ তারা জানতো তাদের যদি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে তারা যে শক্তি বৃদ্ধি করতে চায়, তাদের যে স্বপ্ন রয়েছে নিজেদেরকে এক্সপেন্ড করার, সেটা তারা করতে পারবে না। আবার জাপানিরা মনে করতো আমেরিকার যে মানুষ রয়েছে তারা বেশি লম্বা সময় ধরে যুদ্ধ করতে পারবে না। তারা চাইছিল আমেরিকাকে একটা সারপ্রাইজ অ্যাটাক দেওয়ার এবং এর মাধ্যমে তাদেরকে দখল করে নেওয়ার, কারণ দখল করতে পারলে তাদের যে তেলের সাপ্লাই রয়েছে সেটা তারা খুব সহজেই সেখান থেকে নিতে পারবে। এই জন্য জাপান এবং আমেরিকার ঠিক মাঝখানে অনেক দূরে দুই দেশ থেকে একটা দ্বীপ রয়েছে পার্ল হারবার, সেখানে আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি ছিল। সেখানে অনেকগুলো জাহাজ এবং বিমানবাহী যে রণতরী ছিল সেগুলো সেখানে অবস্থান করছিল। জাপান ডিসিশন নেয় তারা ওই নেভি ফ্লিটে অ্যাটাক করবে। একসাথে অনেকগুলো যুদ্ধ বিমান সেখানে জাপান পাঠায় এবং পুরো যে পার্ল হারবার ছিল এবং নেভির যে ফ্লিট ছিল পুরো তছনছ করে দেয়। সেখানে এত বেশি বম্বিং করা হয় এবং অ্যাটাকটা এত বড় ছিল যে আমেরিকান বাহিনী পুরো অবাক হয়ে যায়। সেখানে 2300-এরও বেশি মানুষ বা আমেরিকান নিহত হয়। পার্ল হারবারে আমেরিকা তাদের অনেক জাহাজ হারায়, অনেকগুলো আবার পানিতে ডুবে যায় এবং অনেক যুদ্ধ বিমানও তারা এই হামলার ফলে হারায়। জাপান এই অ্যাটাকটা করে 7 ডিসেম্বর 1941 সালে। তো জাপান যেই দিন এই অ্যাটাকটা করে সেই সময় সেখানে অনেক এয়ারক্রাফট ক্যারিয়ার ছিলই না, তারা এক্সারসাইজ করার জন্য বাইরে গিয়েছিল। এই হামলার পর জাপানের যে ইন্টেনশন ছিল যে আমেরিকাকে একবারে আক্রমণ করে হারিয়ে দিবে, সেটা তাদের আর পূরণ হয় না। এর একদিন পর 8 ডিসেম্বর আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ঘোষণা করে তারা জাপানের সাথে যুদ্ধ করবে। আমেরিকা যুদ্ধে জড়াতে চায় নাই, কারণ প্রথম বিশ্বযুদ্ধে তাদের অনেক সৈন্য মারা গিয়েছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। কারণ এই যুদ্ধগুলো ছিল ইউরোপের এবং যে ইউরোপিয়ান এলাকার, তারা এত দূর থেকে সেখানে যুদ্ধ করার একটা সমস্যার ব্যাপার ছিল, সেজন্য তারা চাইছিল না সেই জায়গায় যুদ্ধ করার জন্য। তবে এই অ্যাটাকের পর ফাইনালি আমেরিকা এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্টার করে এবং একই সময়ে জাপান অন্যান্য যেই প্যাসিফিকে যে কলোনি ছিল আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলোর, সেগুলো দখল করা শুরু করে। যেহেতু এই যুদ্ধটা প্যাসিফিকে হচ্ছিল সেজন্য এই যুদ্ধটাকে ওয়ার অফ প্যাসিফিক বলা হয়। জাপান ব্রিটিশ মালায়া, সিঙ্গাপুর এবং আমেরিকার যে কলোনি ছিল ফিলিপিন্স, সেটাকেও দখল করে নেয়। পার্ল হারবার অ্যাটাকের পর আমেরিকার অনেক জাহাজ ধ্বংস হয়ে গিয়েছিল, তবে ধীরে ধীরে তারা তাদের প্রোডাকশন বাড়ায় এবং এরপর জুন 1942-এ ব্যাটল অফ মিডওয়ে হয়। মিডওয়ের যে যুদ্ধ হয়েছিল সেখানে আমেরিকার বাহিনী জিতে যায় এবং তারা ডিফেন্সিভ পজিশন থেকে এবার অফেন্সিভ পজিশনে চলে গিয়েছিল। তারা জাপানকে পিছু হটতে বাধ্য করে। এবার চলুন আমরা আবার ফিরে যাই ইউরোপের যে যুদ্ধ হচ্ছিল সেখানে। যুদ্ধ যে শুধু ইস্টার্ন ফ্রন্টে হচ্ছিল ব্যাপারটা এমন নয়, আফ্রিকায়ও হচ্ছিল। কারণ জার্মান বাহিনী চাচ্ছিল সুয়েজ খালের দখল নিতে। সুয়েজ ক্যানালের যদি দখল তারা নিতে পারে তাহলে এই দিক থেকে যত তেলের সাপ্লাই এবং র মেটেরিয়ালের সাপ্লাই হয় সেটা তাদের দখলে থাকবে। এই জন্য এখানে ইটালি এবং ব্রিটেন যুদ্ধ করছিল। এখানে ব্রিটেন ইটালিকে হারিয়ে দিচ্ছিল। জার্মানি দেখে ইটালি যদি এখানে হেরে যায় তাহলে তাদের সুয়েজ ক্যানাল দখল করার যে ইচ্ছা সেটা আর পূরণ হবে না। হিটলার তার ট্রুপসকে পাঠায় ইটালিতে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এটাকে লিড করছিল রমেল। এরপর জার্মান বাহিনী জিততে শুরু করে এবং আস্তে আস্তে যখন তারা সুয়েজ ক্যানালের দিকে চলে আসে তখন ব্যাটল অফ আলামিন হয়। এখানে আবার জার্মান বাহিনী পুরোপুরি হেরে যায়। জার্মান ফোর্স এবার পিছু হটতে শুরু করে এবং এই সময় ব্রিটেনের যে ফোর্স ছিল তাদেরকে হেল্প করার জন্য আমেরিকান ফোর্স চলে আসে। এখানে জার্মান বাহিনী একসাথে দুই দিকে যুদ্ধ করছিল। একদিকে
ব্রিটিশ ফোর্সের সাথে এবং অপরদিকে জয়েন্ট ফোর্স আমেরিকার সাথে যুদ্ধ করছিল। একসময় জার্মানি এখানে হেরে যায় এবং অ্যালাইড ফোর্সের জন্য এটা ছিল প্রথম বড় কোনো বিজয়। এবার তাদের লক্ষ্য ছিল সিসিলির দিকে। তারা প্রথমে প্ল্যান করে যে সিসিলিকে দখল করবে, যেটা ছিল ইটালির নিচের দিকে একটা দ্বীপ। সিসিলির পর তারা মেনল্যান্ড ইটালিকেও ইনভেড করে। জুলাই 1943-এ ইতালির যে এম্পায়ার ছিল সে মুসোলিনিকে বলে, আমাদের যে খারাপভাবে পতন হয়েছে এটার দায় দায়িত্ব সব তোমার, এটা তোমার কারণে হয়েছে। সে মুসোলিনিকে বলে তুমি তোমার পাওয়ার ছেড়ে দাও, এবং এরপর সে মুসোলিনিকে অ্যারেস্ট করিয়ে দেয় এবং ঘোষণা করে তারা এখন থেকে অ্যালাইড ফোর্সের হয়ে যুদ্ধ করবে। মানে এতদিন তারা জার্মানির হয়ে যুদ্ধ করছিল, এখন তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা শোনার পর হিটলার অনেক রেগে যায় এবং সে তার কমান্ডারদের অর্ডার দেয় ইটালিয়ান যে ফোর্স রয়েছে তাদের জন্য ডিসআর্ম করে দেওয়া হয় এবং তাদেরকে দখল করে নেওয়ার জন্য বলা হয়। ইটালির মানুষ মনে করে জার্মানি এখানে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কারণ তারা যখন ঘোষণা করেছে তারা যুদ্ধ করবে না, তখন জার্মান বাহিনী তাদেরকে আবার আক্রমণ করা শুরু করে, তাদের জমি দখল করে এবং তাদের উপর নির্যাতন করা শুরু করে। এই সময় ইউরোপ এবং ইস্টার্ন ফ্রন্টে অনেক বড় বড় ইভেন্ট হচ্ছিল। 1942 সালের শেষের দিকে ফাইনালি জার্মানি স্টালিনগ্রাডের ব্যাটল হেরে যায়, যেটা হচ্ছিল সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানির মধ্যে। জার্মানি 6th আর্মি সেখানে সারেন্ডার করে। এটা প্রথমবারের মতো ছিল যখন কোনো সেট ব্যাটেলে জার্মানি সারেন্ডার করেছিল। এই স্টালিনগ্রাডের যে ব্যাটেলটা ছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাটেল ছিল, কারণ এই ব্যাটেলের পরেই পুরো পৃথিবীর মানুষের মধ্যে একটি সাইকোলজিক্যাল চেঞ্জ আসে। তারা সবসময় মনে করতো যে জার্মানিকে হারানো কখনোই সম্ভব নয়, কিন্তু এরপর তারা বুঝতে পারে যে সঠিক প্রিপারেশন, লজিস্টিক সাপোর্ট এবং সাপ্লাই থাকলে জার্মানিকেও হারানো সম্ভব। এরপর 1943 সালে সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানির মধ্যে ব্যাটল অফ কার্স্ক হয়। সেখানে জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের যে ট্যাঙ্ক রয়েছে তারা সামনাসামনি হয় এবং জার্মানি এখানে তাদের অনেক ট্যাঙ্ক হারায় এবং তারা এখানেও পরাজয় বরণ করে। যদিও এই যুদ্ধগুলোতে সোভিয়েত ইউনিয়নের ক্যাজুয়ালিটিস অনেক বেশি হচ্ছিল জার্মান আর্মির তুলনায়, তবে রেড আর্মি বা সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধগুলো জিতছিল। এই বছরের শেষের দিকে তিনটি বড় যে অ্যালাইড লিডার ছিল রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল, তারা সম্মেলন করে তেহরানে। তারা সিদ্ধান্ত নেয় যেহেতু ইটালি থেকে অ্যালাইড ফোর্সের সামনে এগিয়ে যেতে প্রবলেম হচ্ছে, সেজন্য অ্যালাইড ফোর্স এখন নর্থ ওয়েস্টার্ন ফ্রান্সের দিক থেকে আটলান্টিক ওয়াল পার করে ফ্রান্সকে ইনভেড করবে। এই অপারেশনের নাম ছিল অপারেশন ওভারলোড। ডি-ডে ছিল 6 জুন 1944-এ। আমেরিকা এবং ব্রিটিশ ফোর্সের 5টি গ্রুপ নরম্যান্ডির বিচে সাকসেসফুলি ল্যান্ড করে এবং সামনে এগোতে শুরু করে, আর জার্মান বাহিনী পিছু হটতে শুরু করে। এর কিছুদিন পর 22 জুন 1944-এ স্টালিন একটা অপারেশন লঞ্চ করে ইস্টার্ন ফ্রন্টে। এই অপারেশনটা এত দ্রুত শক্তিশালী ছিল যে অনেক বড় সংখ্যায় জার্মান সেন্টার আর্মি গ্রুপ সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যায়। এখন দুই দিক থেকে অ্যাটাক হচ্ছিল, একদিক থেকে সোভিয়েত ইউনিয়ন এগোচ্ছিল এবং অপর দিক থেকে যে অ্যালাইড ফোর্স ছিল তারা এগোচ্ছিল। 1940 সালের শেষ দিকে হিটলার একটা ডেসপারেটলি কাউন্টার অ্যাটাক লঞ্চ করে, যেটাকে আর্ডেন্স অফেন্সিভ বলা হয়। তার লক্ষ্য ছিল ওয়েস্টার্ন আর্ম ফোর্সের যত সৈন্য এখানে একত্র হয়েছে তাদের প্রথমে হারাবে, যেভাবে তারা প্রথমে ফ্রান্সকে হারিয়েছিল। এরপর তারা তাদের সমস্ত শক্তি এবং ফোকাস সোভিয়েত ইউনিয়নের দিকে নিয়ে যাবে এবং সোভিয়েত ইউনিয়নকে দখল করবে। তবে এই যুদ্ধেও জার্মানি হেরে যায়। এরপর 1945-এর শুরুর দিকে এটা ক্লিয়ার হয়ে যায় যে আর কিছু সপ্তাহ পরেই জার্মানি যুদ্ধ হেরে যাবে। অন্যদিকে প্যাসিফিকেও এটা ক্লিয়ার হয়ে যায় যে জাপান আর যুদ্ধে টিকতে পারবে না। জাপানের দখলকৃত সকল যে কলোনি ছিল, সিঙ্গাপুর, ফিলিপিন, সব তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছিল। এখন আমেরিকা জাপানের যে মেইনল্যান্ড ছিল তার অনেক কাছাকাছি চলে এসেছিল এবং তারা প্ল্যান করছিল যে তারা জাপানের মেইনল্যান্ডে অ্যাটাক করবে। তবে আমেরিকান বাহিনী দেখলো যে তারা যত জাপানিজ বাহিনী কাছাকাছি আসছে তারা তত বেশি শক্তিশালী হচ্ছে এবং তারা তত বেশি ফিয়ারলেস হচ্ছে। আমেরিকান বাহিনী যেন সামনে এগোতে না পারে তারা নিজেদেরকে গুলির সামনে ফেলে দিচ্ছিল এবং নিজেরাই মারা যাচ্ছিল। এটা দেখে আমেরিকান যে কমান্ডার ছিল সে ভয় পেয়ে যায় এবং কিছুটা আতঙ্কিত হয়, কারণ তারা ভয় পাচ্ছিল তারা যদি জাপানের মেইনল্যান্ডে অ্যাটাক করে তারা যুদ্ধটা হয়তো বা জিতে যাবে, কিন্তু তাদের যে ক্যাজুয়ালিটিস হবে সেটা পরিমাণ হবে অনেক বেশি। এবার আমরা আবার ইস্টার্ন ফ্রন্টে ফিরে আসি। স্টালিন এবার জার্মানির ক্যাপিটাল বার্লিনে আক্রমণ করে এবং এই বার্লিনেই কিন্তু হিটলার থাকতো। ব্যাটল অফ বার্লিনে রেড আর্মি জিতে যায় এবং জার্মানির যেই ক্যাপিটাল ছিল সেটা দখল করে ফেলে। 30 এপ্রিল 1945
হিটলার তার নিজের যে বাংকার ছিল সেখানে সুইসাইড করে। এর 2 দিন আগে তার যে সহযোগী ছিল ইটালির বেনিতো মুসোলিনি, তাকেও এক্সিকিউট করে দেওয়া হয়। এইভাবে দুইজন বড় লিডার বেনিতো মুসোলিনি এবং হিটলার, তারা যেই এক্সিস ফোর্সের বড় লিডার ছিল, তারা দুজনেই এতক্ষণে মারা গিয়েছিল। 8 মে 1945 জার্মান আর্ম ফোর্স আনকন্ডিশনাল সারেন্ডার করে দেয়। এই জন্য 8 মেতে ভিক্টোরি অফ ইউরোপ ডে পালন করা হয়। কিন্তু অন্যদিকে এখনো প্যাসিফিকের যুদ্ধ বাকি ছিল। যেটা আমি আগেও বলেছিলাম, অ্যালাইড ফোর্সের কমান্ডার ভয় পাচ্ছিল জাপানের মেনল্যান্ডে আক্রমণ করতে, কারণ সেখানে আক্রমণ করলে তাদের ক্যাজুয়ালিটিস অনেক বেশি হবে। এই জায়গা থেকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সরাসরি জাপানের ল্যান্ডে আক্রমণ না করে তারা অ্যাটমিক বম ফেলবে। এই সময় আমেরিকা সোভিয়েত ইউনিয়নের সাথেও কথা বলে, তাদেরকে বলে যে আপনারাও জাপানকে দখল করুন এবং আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করুন। 6 আগস্ট 1945 হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়। এর 2 দিন পর 8 আগস্ট 1945 সোভিয়েত ইউনিয়ন চায়নার যে মাঞ্চুরিয়া এলাকা রিজিয়ন রয়েছে সেটাতে ইনভেড করে দখল করার জন্য, যেটা আগে জাপান দখল করে রেখেছিল। কিন্তু এই সময় পর্যন্ত জাপান যুদ্ধে সারেন্ডার করেনি। 9 আগস্ট 1945 আমেরিকা নাগাসাকিতে দ্বিতীয় অ্যাটমিক বোম ফেলে। 6 দিন পর 15 আগস্ট 1945 জাপানের যে এম্পারার ছিল ফাইনালি ডিসিশন নেয় তারা সারেন্ডার করবে। 2 আগস্ট 1945 জাপান সারেন্ডারের জন্য ডকুমেন্টে সাইন করে। এভাবে ওয়ার্ল্ড ওয়ার 2 1 সেপ্টেম্বর ইউরোপে এবং 2 সেপ্টেম্বরে প্যাসিফিকে ফাইনালি শেষ হয়। এই জন্য এই বিশ্বযুদ্ধকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি বিশ্বযুদ্ধ বলা হয়। তো আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এমন আরো অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।